আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। ভারতের সামুদ্রিক ক্ষেত্র গত কয়েক বছরে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। তিনি আজ মুম্বাইয়ে ইন্ডিয়া মেরিটাইম উইক 2025-এর সূচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ছত্তিশগড়ের কাঁকের জেলায় 21 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। ভারতীয় সেনাবাহিনী আজ ৭৯তম পদাতিক দিবস উদযাপন করছে। ডিজিটাল অ্যারেস্ট মামলায় নথিভুক্ত এফআইআরগুলির বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিশ দিয়েছে। 4 দিনের ছট পুজোর তৃতীয় দিনে আজ অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে। এই উপলক্ষে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঘূর্ণিঝড় মন্থার আগামীকাল উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনার প্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, কেরালা সহ উপকূল এলাকায় কড়া সতর্কতা জারি। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইয়ে ইন্ডিয়া মেরিটাইম উইক 2025-এর সূচনা করেছেন। পরিবহন, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক এবং ইন্ডিয়ান পোর্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে 5 দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ভারতের সামুদ্রিক ক্ষেত্র গত কয়েক বছরে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হয়েছে। भारत की मैरीटाइम स्ट्रेंथ और स्ट्रेटेजिक लोकेशन इस बात से पता चलता है कि हमारी कोस्ट लाइन 11,000 किलोमीटर से लंबी है। 13 कोस्टल राज्य और यूटी और जीडीपी में लगभग 60% योगदान हमारे मैरीटाइम बिजनेस का है। 23.7 लाख स्क्वायर किलोमीटर का स्पेशल इकोनॉमिक जोन दुनिया भर के इन्वेस्टर और मैन्युफैक्चरर को आकर्षित करता है और 800 मिलियन की आबादी, लगभग आधी आबादी ये मैरीटाइम स्टेट में बसती है। এই বৃহৎ অনুষ্ঠানে ভারতের সমুদ্র অর্থনীতি, স্থিতিশীল সামুদ্রিক উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হবে। দেশ ও বিদেশের নৌপরিবহন ক্ষেত্রের শীর্ষস্থানীয় নেতৃত্ব, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, উদ্ভাবক এবং বিভিন্ন অংশীদাররা এতে যোগ দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রমুখ। ছত্তিশগড়ের কাঁকের জেলায় 21 জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন, এদের মধ্যে 13 জন বরিষ্ঠ মাওবাদী নেতা। 2026-এর 31শে মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ সম্পূর্ণ নির্মূল করার সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে শ্রী শাহ বাকিদের আত্মসমর্পণের জন্য আবেদন জানান। ভারতীয় সেনাবাহিনীর আজ ৭৯তম পদাতিক দিবস উদযাপন করছে। 1947 সালের আজকের দিনেই কাশ্মীর উপত্যকায় স্বাধীনতার পর প্রথম ভারতের পদাতিক বাহিনী বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করেছিল। দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় শিখ রেজিমেন্টের 1st ব্যাটালিয়নের বিমান শ্রীনগরে অবতরণ করে। ভারতীয় সেনাবাহিনীর এই সাহসী পদক্ষেপ এবং পদাতিক বাহিনীর পরাক্রম পাকিস্তানি হানাদারদের ভিন্ন পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়। এই উপলক্ষে পদাতিক বাহিনীর মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার সমস্ত প্রাক্তন এবং কর্তব্যরত সৈন্যদের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, সেনাবাহিনীর বীরত্ব, অকুতভয় মনোভাব, পেশাদারিত্ব এবং কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠা প্রশংসনীয়। ডিজিটাল অ্যারেস্ট মামলা সংক্রান্ত ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর-এর বিস্তারিত জানতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে আজ নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় দুর্বৃত্তরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সর্বোচ্চ আদালত সব মামলাগুলিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে হস্তান্তর করার কথাও চিন্তা করছে বলে খবর। দেশ জুড়ে সব মামলার তদন্ত করতে পারবে কিনা সেই বিষয়ে সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ডিজিটাল অ্যারেস্টের মামলার শুনানি শুরু করেছে চলতি মাসের 17 তারিখ থেকে। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির উদ্দেশ্যে এ মাসের 31 তারিখ কেন্দ্রীয় সরকারের উদ্যোগে রান ফর ইউনিটি বা ঐক্যের জন্য দৌড় অনুষ্ঠিত হবে। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার ও বল্লভভাই প্যাটেলের এক ভারতের আদর্শের কথা তুলে ধরার আর্জি জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ বিশেষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির পরিমাণ বেড়ে 23,500 কোটি টাকায় পৌঁছেছে বলেও তিনি জানান। নতুন দিল্লিতে SIDM বার্ষিক সম্মেলনে তিনি আজ বলেন, দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ গত এক দশকে রেকর্ড 1.5 লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং বেসরকারি ক্ষেত্র থেকে 33,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। অপারেশন সিন্দুরের সাফল্য তুলে ধরে তিনি বলেন, আকাশ মিসাইল সিস্টেম, ব্রাহ্মোস, আকাশতীর ইত্যাদি দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ সরঞ্জাম যথেষ্ট ভালোভাবে তাদের ক্ষমতা প্রদর্শন করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ব্যবস্থাগুলি ভারতের মর্যাদা বিশ্বক্ষেত্রে তুলে ধরছে ও আত্মনির্ভর করে গড়ে তুলতেও সাহায্য করছে বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী।
भारत सोने की चिड़िया इसलिए कहलाता था क्योंकि हम अपनी जरूरतों के लिए बाहर की ओर नहीं देखते थे, उसे अपनी ही जमीन पर पूरा करते थे, इसलिए भारत सोने की चिड़िया कहा जाता था। मैन्युफैक्चरिंग और हाई टेक्नोलॉजी में इंडिजिनाइजेशन को प्रायोरिटी देकर हमने उसी परंपरा को आधुनिक रूप देने का प्रयास किया है। हमने अपने डोमेस्टिक प्रोडक्ट्स और सर्विसेज पर भरोसा किया है और जिसके शानदार परिणाम हमें देखने को मिल रहे हैं। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামীকাল থেকে 3 দিনের তামিলনাড়ু সফরে যাচ্ছেন। উপরাষ্ট্রপতি হওয়ার পর এটিই তাঁর প্রথম তামিলনাড়ু সফর। তার এই সফরে কোয়েম্বাটুর, তিরুপ্পুর, মাদুরাই ও রামান্তাপুরমে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন উপরাষ্ট্রপতি। আগামীকাল প্রথমে কোয়েম্বাটুর বিমানবন্দরে পৌঁছবেন উপরাষ্ট্রপতি, সেখানে নাগরিক মঞ্চের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর টাউন হল কর্পোরেশন বিল্ডিংয়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানাবেন তিনি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে 20তম পূর্ব এশিয়া শিখর সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য এবং সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে এই সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ মত বিনিময় করবেন। এর আগে বিদেশমন্ত্রী গতকাল আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে আলোচনায় অংশ নেন। সীমান্ত সুরক্ষা বাহিনী জম্মু কাশ্মীরের জম্মু, কাঠুয়া এবং সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় 135 ফুট প্রশস্ত বাঁধ এবং সীমান্ত পর্যবেক্ষণ পোস্ট তৈরির জন্য অধিগ্রহণ করার জমির ক্ষতিপূরণ প্রদানের জন্য তহবিল প্রকাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের মাধ্যমে বৈধ জমির মালিকদের কাছে ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হবে। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপালের নির্দেশে 4 বছর স্থগিত থাকার পর রাজ্যের প্রধান প্রশাসনিক দফতর ও নথিপত্র জম্মুতে স্থানান্তরকরণের কাজ শুরু হয়েছে। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন, এই প্রশাসনিক দফতর স্থানান্তরকরণের কাজ যা দরবার মুভ নামে পরিচিত, তার প্রাক্কালে রাস্তাঘাট সারাইয়ের কাজ চলছে। রাজভবন ও অন্যান্য প্রশাসনিক দফতরে নিরাপত্তার কাজও চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 4 দিনের ছট পুজোর তৃতীয় দিনে আজ অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে। দিনটি সন্ধ্যা অর্ঘ্য নামেও পরিচিত। সূর্য যে আলো, উষ্ণতা এবং শক্তি প্রদান করে, এর মধ্য দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। এই উপলক্ষে আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, সূর্য দেবতা ও ছাটি মাইয়ার উপাসনা করা হয় এই পুজোর মাধ্যমে এবং ধন্যবাদ জানানো হয় প্রকৃতিকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ছট পুজোকে আধ্যাত্মিক শক্তি, সামাজিক একতা ও প্রাকৃতিক ভারসাম্যের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছটবাসী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামীকাল সকালের মধ্যে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সন্ধ্যের মধ্যে অন্ধ্র উপকূলের মছলিপত্তম ও কলিঙ্গপত্তনমের মধ্য দিয়ে স্থলভাগ অতিক্রম করবে। সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। গত রাতেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া অতিগভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। শেষ রেডার পর্যবেক্ষণ অনুযায়ী তা বিশাখাপত্তনম থেকে 740 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং গোপালপুর থেকে 860 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এর সময় এর গতিবেগ ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশার রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারী গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে ঘূর্ণিঝড় মন্থার মোকাবিলার রাজ্যের প্রস্তুতি পর্যালোচনা করেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তিনি জানান, দক্ষিণ ওড়িশার 8টি জেলা মালকানগিরি, কোরাপুট, রায়গাড়া, গঞ্জাম, গজপতি, কন্ধমাল, কালাহান্ডি এবং নবরঙ্গপুর সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই জেলাগুলিকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD কেরালার কোঝিকোড, কান্নুর এবং কাসারগোড় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের ফলে কেরালার আরও 7টি জেলায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় মন্থা মোকাবিলায় পুদুচেরির ইয়ানাম প্রশাসন প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশাখাপত্তনম থেকে 28 সদস্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল এবং পুদুচেরি থেকে 40 জন ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়ন কর্মী উদ্ধার ও ত্রাণ কার্যের জন্য ইয়ানামে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও এক। ভারতের সামুদ্রিক ক্ষেত্র গত কয়েক বছরে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। তিনি আজ মুম্বাইয়ে ইন্ডিয়া মেরিটাইম উইক 2025-এর সূচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ছত্তিশগড়ের কাঁকের জেলায় 21 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। ভারতীয় সেনাবাহিনী আজ 79তম পদাতিক দিবস উদযাপন করছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা,
স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রশাসনিক স্তরে রাজ্য সরকার আজ বেশ কিছু রদবদল ঘটিয়েছে। উত্তর 24 পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের নতুন সচিব হচ্ছেন। উত্তর 24 পরগনার জেলা শাসকের দায়িত্ব পাচ্ছেন শশাঙ্ক শেট্টি। তিনি এতদিন হিটকোর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। হিটকোর নতুন ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্র। কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার হচ্ছেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা। বর্তমান কমিশনার ধবল জৈনকে বীরভূমের জেলা শাসক পদে পাঠানো হচ্ছে। বীরভূমের বর্তমান জেলা শাসক বিধানচন্দ্র রায় হচ্ছেন খাদ্য ও সরবরাহ দপ্তরের বিশেষ সচিব। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক পদে আসছেন অরবিন্দ কুমার মিনা। তিনি কোচবিহারের জেলা শাসক ছিলেন। কোচবিহারের নতুন জেলা শাসক হচ্ছেন রাজু মিশ্রা। মুর্শিদাবাদের নতুন জেলা শাসক হচ্ছেন নিতিন সিংহানিয়া। তিনি এতদিন মালদার জেলা শাসক ছিলেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে আলোচনার মধ্যেই আজ বিকেলে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু স্পষ্ট না হলেও এ রাজ্যে এসআইআর শুরুর ঘোষণা হতে পারে বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, ইতোমধ্যেই বিহার এসআইআর প্রক্রিয়া শেষ করে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। ডিজিটাল অ্যারেস্ট মামলা সংক্রান্ত ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর এর বিস্তারিত জানতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আজ নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। দেশব্যাপী যেভাবে ডিজিটাল গ্রেপ্তারের মাধ্যমে সাইবার প্রতারণা বৃদ্ধি পাচ্ছে এবং দুর্বৃত্তরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, তাতে উদ্বেগ প্রকাশ করে সর্বোচ্চ আদালত এ সংক্রান্ত মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে হস্তান্তর করার কথাও চিন্তা করছে বলে খবর। দেশজুড়ে সব মামলার তদন্ত করতে পারবে কিনা সেই বিষয়ে সিবিআই এর কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত মামলা গ্রহণ করে চলতি মাসের 17 তারিখ থেকে এ ব্যাপারে শুনানি শুরু করেছে। ঘূর্ণিঝড় মন্থা দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। আগামীকাল সকালের মধ্যে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। ঘূর্ণিঝড় মন্থা উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে, আরো ইন্টেন্সিফাই করে এটি আমাদের প্রবল ঘূর্ণিঝড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে 28 তারিখ। তারপরে আরো আমাদের উত্তর পশ্চিম দিকে এটি অগ্রসর হবে এবং অন্ধ্রপ্রদেশ কোস্টের মছলিপট্টনম এবং কলিঙ্গপট্টনম এর মাঝামাঝি কাঁথিনাড়ার কাছাকাছি এলাকায় 28 তারিখের সন্ধ্যা বা রাত্রের দিকে এটি উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আমাদের কাল 1-2 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। 28 থেকে 30 তারিখ পর্যন্ত মূলত দক্ষিণবঙ্গ, 31 তারিখের কিছুটা থাকবে। আর উত্তরবঙ্গে 30 আর 31-এ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলির পরিকাঠামো সহ বিভিন্ন খাতে পর্যাপ্ত অর্থের অপ্রতুলতা নিয়ে আজও রাজ্যকে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। পুজোর ছুটির মধ্যে হাইকোর্ট প্রশাসনের সঙ্গে রাজ্যের অর্থ দপ্তরের সচিবের বৈঠকে সমস্যার সমাধান করার নির্দেশ থাকলেও সেই সমস্যার সম্পূর্ণ সুরাহা হয়নি। রাজ্যের পক্ষে আজ এ ব্যাপারে ফের সময় চাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ। তারা রিজার্ভ ব্যাংকে রাজ্যের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথাও জানান। ডিভিশন বেঞ্চের নির্দেশ 29 অক্টোবর এবং 6 নভেম্বর রাজ্য ও হাইকোর্ট প্রশাসনকে ফের বৈঠকে বসতে হবে। ওই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে উপস্থিত থাকতে হবে। বৈঠকের রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আদালত। 10 নভেম্বর মামলার পরবর্তী শুনানি। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনায় প্রতিবাদ মিছিল করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। আগামী 3রা নভেম্বর প্রতিবাদ মিছিলের অনুমতি চেয়ে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মামলা দায়েরের অনুমতি দেন। চলতি সপ্তাহেই মামলা শুনানি। অন্যদিকে এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে বিশ্ব হিন্দু পরিষদ। শীঘ্রই সেই মামলারও শুনানির সম্ভাবনা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। উত্তরবঙ্গে সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুধিয়া সেতুর বিকল্প হিসেবে তৈরি হিউম পাইপ সেতুর ওপর দিয়ে আজ যান চলাচল শুরু হয়েছে। 132টি হিউম পাইপ দিয়ে তৈরি 438 মিটার দীর্ঘ এই সেতুর কাজ 22 দিনের মধ্যে সম্পূর্ণ হয়েছে। উল্লেখ্য, মিরিকের সঙ্গে শিলিগুড়ি সংযোগকারী দুধিয়া সেতু গত 5 অক্টোবর প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে পড়ে। 4 দিনের ছট পুজোর তৃতীয় দিনে আজ অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে। দিনটি সন্ধ্যা অর্ঘ্য নামেও পরিচিত। সূর্য যে আলো, উষ্ণতা এবং শক্তি প্রদান করে, এর মধ্যে দিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। ভক্তরা আজ ঠেকুয়া, আখ, ফল এবং প্রদীপের মতো ঐতিহ্যবাহী
প্রসাদ বাঁশের তৈরি ঝুড়িতে নিয়ে নদীর তীরে বা জলাশয়ে সমবেত হবেন। সন্তান এবং পরিবারের সমৃদ্ধি ও মঙ্গল কামনা করবেন তারা। এ রাজ্যে নানা প্রান্তের মানুষও এই উৎসবে মেতে উঠেছেন। ছট উপলক্ষে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।